সবাই জানেন বিনা ওর সৎ বোন, ওর প্রতি অনেক রাগ, তাই পাঠাইছিল ওরে একটু সায়স্তা করতে। আমি বুঝতেছি সীমাত সব অস্বীকার করবে, তাই আগেই সব পরিষ্কার করে দিলাম। বিনি আড়ালে এসে নিঃশ্বাস ফেলল। ট্রিক্স কাজে লেগেছে। সীমাতকে সরিয়ে এনেছে শিলা, ওকে পানি খাওয়াচ্ছিল, তবে কথাগুলো কানে আসছিল। মিথ্যে মিথ্যে কেন বলতেছে উনি? আমি কেন ওনাকে পাঠাবো? কি বলতেছে ভাবি? এসব কেন বলতেছে? কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে গেল সীমাত। তার হৃদয়ে ভীষণ যন্ত্রণা করছে। ভেঙে পড়ো না সীমাত, আল্লাহকে ডাকো, বুঝতেছি না কি হবে। সীমাত আল্লাহকে স্মরণ করতে লাগলো। এই বিপদে তিনিই সাহায্য করতে পারেন। তবে ওর জীবনের ঝড়টা এত সহজে থামবে না। অনিশ্চিত জীবনের দিকে তাকিয়ে সীমাতের ভেতর আনচান করে উঠল। রক্ষা বুঝিয়ে আর হবে না। বিচার বসেছিল, সেই বিচারে সীমাতকে হাঁটতে হলো। তার বোন তার দিকে আঙুল তুলেছে, মনসুর নিজে থেকে স্বীকার করেছে। বিলকিস যদিও নীরবতা পালন করেছেন, তবে তিনি যে সীমাতের পক্ষে নন তা তিনি নিশ্চিত। বেচারি ঠিক হলো সীমাতের সঙ্গে মনসুরের বিয়ে দেওয়া হবে, আর বিনির ক্ষতিপূরণ করতে চাওয়ার অপরাধে 1,00,000 টাকা জরিমানা দিতে হবে। এতে ভয় পেয়েছিল বিনি, যদি টাকার জন্য পিছিয়ে যায় মনসুর, তখন তো আরেক ঝামেলা। তবে মনসুর পিছু হটেনি, সে টাকা দিতে প্রস্তুত। নগদ টাকার লোভেই হোক কিংবা সীমাতকে বিদায় করার লোভেই হোক। বিলকিস কিন্তু রাজি হয়ে গেলেন। সীমাত ভরা সভায় ডুকরে কেঁদে উঠল, অথচ কেউ ওর পক্ষে নেই। শিলা দীর্ঘশ্বাস ফেলল। সীমাত কাঁদছে। ভাবি সব শেষ। কি করব বলবো বুঝতে পারতেছি না সীমাত। আমার সব শেষ ভাবি। আল্লাহকে স্মরণ করো বোন। ইতিমের কেউ কেন থাকে না ভাবি? কেন থাকে না? বুক ভাঙা কান্নায় শিলারও খুব কান্না পাচ্ছে। সন্ধ্যা চলে গেল। শিলা ঘরের মধ্যে বসে রইল সীমাত। ওর মস্তিষ্কে কি চলছে বোঝা যাচ্ছে না। দায় থেকে ঘরে খাবার নিয়ে গেলেন বিলকিস, তবে কথা বললেন না। যে ওনার মেয়ের ক্ষতি করতে চেয়েছে তাকে তিনি দু চোখে দেখতে চান না। সে রাতে প্রচুর বৃষ্টি হলো, ভাতের থালা ওভাবে রয়ে গেল। সীমাতেরও ধ্যান নেই, ও তাকিয়ে আছে। পলক পড়ছে তো পড়ছে না, কেমন যেন পাথরের মতো। সকাল হতেই অল্প বিস্তর আয়োজন শুরু হলো। সকাল সকালই হুজুর ডেকে বিয়ে পড়ানো হবে। সবটা দ্রুত করতে চাইছিল মনসুর, তবে সীমাতের জন্য লাল শাড়ি এলো না, কোনো কিছুই এলো না। সীমাত ঘরে বসে সবটা দেখছে। পাত্রপক্ষ আসার কিছু সময় পূর্বে দুজন ছেলে বাড়িতে প্রবেশ করলো। বিনি তখন বারান্দায় বসে ফোন চাপছিল। ছেলে দুটোকে দেখে উঠে দাঁড়ালো। এরা কি ছেলেপক্ষ? মনসুরের কোনো আত্মীয় কি এত সুন্দর স্মার্ট হতে পারে? বিনির মাথায় এলো না। ততক্ষণে বিলকিসও চলে এসেছেন। ছেলে দুটোকে আপাদমস্তক দেখে বললেন, কে তোমরা? ছেলেপক্ষের কেউ? আশেপাশে কিছু মানুষজন ছিল, কিছু আয়োজন চলছে বোঝা যাচ্ছে। রেহান হেসে বলল, দুঃখিত, এখানে কি অনুষ্ঠান চলছে? হ্যাঁ, কিন্তু তোমরা? আমি রেহান, এটা তো নাসিম আহমেদের বাড়ি। জি। তাকে একটু ডেকে দিবেন? সে মারা গেছেন 1 বছর হলো, কিন্তু তোমরা কেন খোঁজ করতেছো? কিছু দরকার ছিল। আপনি কে? আমি ওনার বউ। ও, সীমাত এখানে তো থাকে। সীমাতের নাম শুনে চমকে উঠলেন তিনি। একটু অস্বস্তি নিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু কে তোমরা? এত খোঁজ নিচ্ছ কেন? ওকে একটু ডেকে দিন। পরিচয় দাও আগে। ওকে একটু ডেকে দিন, তারপর বলছি। কথার এক পর্যায়ে বরযাত্রী বাড়ির ভেতরে প্রবেশ করল। পেছন ঘুরে তাকালো রেহান ও ইয়াজ। দুজনেই চোখে মুখে চিন্তা দেখা গেল। একদল মানুষ এসে গান বাজনা আর নাচানাচি করল। একজন মুরব্বী গোছের লোক বললেন, কই মেয়ে কই, তাড়াতাড়ি আনো, বিয়েটা শেষ হোক। রেহান আর ইয়াজ অপ্রস্তুত বোধ করল। বিলকিস কি করবেন বুঝলেন না। এই ছেলে দুটো ওনাকে চিন্তায় ফেলে দিলেন। মনসুর বর সেজে এসেছে, তাকে বর কম মাতাল বেশি দেখাচ্ছে, পাগলের মতো নাচানাচি করছে। বিনি এত সময় কথাগুলো শুনছিল। ওর দৃষ্টিতে দুটো ছেলেই আটকে আছে।
এমন গুড লুকিং স্মার্ট পুরুষ ও জীবনে দেখেনি। তবে ভয়ও কাজ করছে, এরা কেন সিমাতকে খুঁজছে। মনসুর বিলকিসের কাছে আসতেই বোটকা গন্ধ পেলেন তিনি, মুখ সরিয়ে নিলেন। চাচি, মাইয়া বের কর। কই রে সিমাত, বের হ, আমি আইয়া পড়ছি। সিমাতের নাম শুনে চমকে উঠলেন রেহান ও ইয়াস। চট করে ধরে ফেলল বিষয়টা। এই ছেলের সাথে সিমাতের বিয়ে হচ্ছে। রেহান এবার বিচলিত হলো, ঘরের কাছে এসে ডাকতে লাগলো, সিমাত, সিমাত, বেরিয়ে আসো। কোথায় তুমি? সবগুলো মানুষের নজর পড়ল রেহানের উপর। ছেলেটাকে দেখেই সবাই বিস্মিত। বিলকিস কী করবেন বুঝতে পারলেন না। রেহান পুনরায় ডাকতে লাগলো। সিমাত, সিমাত, কোথায় আছো? ছেলেটার অধৈর্যটা দেখে সবাই অবাক হলো। ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ছিল বিনি। রেহান এলো ওর নিকট। তুমি তুমি সিমাত? বিনি ভয় পেয়ে গেল, কথা খুঁজে পেল না। কথা বলো, তোমার নাম কি? সিমাত? জিনা মানে? সিমাত কোথায়? বল, কি হলো? বলছো না কেন? ধমকে কেঁপে উঠল বিনি। সকলে কানাঘুষা শুরু করেছে। ইয়াজ উঠে এলো বারান্দায়। রেহান, এমন করছিস কেন? আরে ভাই দেখো, এরা কি করেছে। এই মাতালটার সাথে ওর বিয়ে দিচ্ছে। রেহানের চিন্তাটা সকলের নজরে এলো। ও আবার ডাকতে লাগলো। ইয়াজ ওকে চুপ করতে বলে বিলকিসের কাছে এলো। সীমতকে ডেকে দিন, ওর সাথে আমাদের দরকার আছে। বিলকিস ঘরের কাছে এসে সিমাতকে ডাকলেন, তবে মেয়েটি আওয়াজ করল না। রিহান ধৈর্য হারিয়ে ঘরে প্রবেশ করল। সিমাত উল্টো হয়ে শুয়েছিল, হাঁটুতে মুখ গোজা। কোনো কারণ ছাড়াই, কথা ছাড়াই মেয়েটাকে দু হাতে দাঁড় করিয়ে নিল রেহান। চিন্তা নেই, ভয় পেও না, আমি তো এসে গেছি। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। সিমাত একটু চমকে তাকালো, তারপর দেখতে পেল রেহানকে। রেহানও ওকে দেখতে পেল। তুমি? সিমাত নিজেও কথা হারিয়ে ফেলল। ইয়াজ এসে মেয়েটিকে দেখে অবাক হলো। সবটা সামলে বলল, কথা বাড়ানোর দরকার নেই, উঠে আয়। এরই মধ্যে মনসুর সহ অনেকে ঘরের কাছে এসে দাঁড়ালো। রেহান সকলের দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। তামাশা হচ্ছে, একটা মাতালের সাথে ছোট্ট অনাথ মেয়েকে বিয়ে দিচ্ছেন আপনারা? রেহান নিজেকে ধরে রাখতে পারছে না, ও চেঁচাচ্ছে। সীমাত খোলা দৃষ্টিতে তাকিয়ে আছে। সবটা মাথার ওপর দিয়ে যাচ্ছে। মনসুর এবার কাছে এলো, রেহানকে দেখে নিয়ে বলল, এই হিরো, কে তুমি? ওর বয়ফ্রেন্ড? ছেলেটাকে সহ্য হলো না ওর, কলার চেপে ধরে বলল, আপনি যেই হন, তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। এবার বিলকিস কথা বললেন, তবে ওনার কণ্ঠ নামানো। তোমরা কে? ঝামেলা করতেছো কেন? আর সীমাদের পছন্দেই বিয়ে হচ্ছে। হেসে উঠল রেহান, সীমাতের দিকে তাকিয়ে বলল, ওর পছন্দের বিয়ে হচ্ছে। যদি তেমনই হতো তবে ওর চেহারার এই হাল কেন? বিলকিস এবার কথা খুঁজে পেলেন না। ইয়াস চুপ থাকতে পছন্দ করে, এই ঝামেলা ভালো লাগছে না। ও বলল, কথা বাড়ানোর দরকার নেই, ওকে নিয়ে আয়। এবার সবাই বাধা দিতে লাগলো। একটা মেয়েকে এভাবে নিয়ে যাওয়া সাধারণ বিষয় না। রেহানের উত্তর করল, আমি ওর কাজিন ব্রাদার, আশা করছি আর কারোর কথা নেই। সিমাত সহ প্রায় সকলেই অবাক হলো। রেহান সিমাতের নিকট এসে দাঁড়ালো। আমি রেহান, মনে পড়ে আমায়? 10 বছর আগের কথা, তবে রেহান নামের মামাতো ভাইকে মনে আছে ওর। ও অস্পষ্ট স্বরে বলল, মেজো মামার ছেলে। রেহান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। সিমাত অনেক মনে করেও 10 বছরের পূর্বের সেই রেহান ভাইয়ের সাথে এই রেহানের মিল পেল না। ইয়াজ তাড়া দিল, সময় নষ্ট হচ্ছে, দ্রুত আয়। সিমাতকে বের করে আনা হলো। সকলের চোখে মুখে বিস্ময়। এবার কথা উঠল, এভাবেই নিতে পারবে না ওরা। এক পর্যায়ে টাকা পয়সার কথা উঠল। ইয়াজ এদের মানসিকতা দেখে অবাক হলো। সাধারণভাবেই ক্যাশ লাখ টাকা নিয়ে সাথে করে ঘোরে না ওরা। তবে হাতের কাছে 20,000 টাকা ছিল, সেটা বিলকিসের হাতে তুলে দেওয়া হলো আয়োজনের ক্ষতিপূরণ হিসেবে। আর লাখ টাকার চেক দেয়া হলো মনসুরের হাতে। সবটা এত দ্রুত হলো যে কারোর বোধগম্য হলো না। শুধু দেখা গেল খানিক আগের এতিম মেয়েটির দুপাশে 2টি পুরুষ।
যারা আগলে ধরেছে নুয়ে পড়া ফুলটিকে। পুরো সময় নীরবতা চলেছে। ইয়াজ গাড়িটা হঠাৎ করেই থামিয়ে দিল। তারপর ইশারা করলো রেহানকে। রেহান পেছনের দিকে তাকিয়ে দেখলো বাইরে দৃষ্টি দিয়ে আছে সীমাত। মেয়েটার চোখে মুখে ক্ষুধার যন্ত্রণা। খাবার আনতে গেল রেহান। লুকিং গ্লাসে মেয়েটিকে দেখা যাচ্ছে। চোখ মুখ ফুলে গিয়েছে, তবে শান্ত নির্মল চেহারা। ইয়াজ দৃষ্টি অবনত করে শুধালো, ওই ছেলেকে বিয়ে করতে চাও? মেয়েটি হয়তো শুনল না। ইয়াজ একটু অপমানিত বোধ করল। তার কথা গুরুত্ব সর্বস্থলে। একা হাতে কত কিছুই না সামলে চলেছে। সীমাত, শুনতে পাচ্ছ? এবার হয়তো মেয়েটি শুনল, তবে কিছু বলল না। ইয়াজ সেটা লক্ষ্য করে বলল, ওই ছেলেকে পছন্দ করো? মেয়েটি কথা বলতে পারল না। উত্তর আসছে না মুখ দিয়ে। ততক্ষণে চলে এলো রেহান, হাতে খাবার। সীমাতের দিকে এগিয়ে বলল, নাও, খেয়ে নাও। ক্ষুধার যন্ত্রণা সব যন্ত্রণাকেই হয়তো হার মানায়। মেয়েটি খাবার দেখতে পেয়ে সব ভুলে গেল। যতটা দ্রুত পারছে খাচ্ছে। রেহান এক দৃষ্টিতে তাকিয়ে দেখল। মেয়েটিকে খুব ছোটবেলায় দেখেছিল। সুন্দরী বলে ডাকত সে। অথচ সেই সুন্দরীর আজ কেমন হাল হলো। দুঃখে কান্না পাচ্ছে ওর। ছেলে বলেই হয়তো কাঁদতে পারল না। আজ গাড়ি চালাতে শুরু করেছে। অনেকটা সময় ড্রাইভ করে পৌঁছালো ওরা। ভেতরে নিয়েছে, আমি গাড়ি পার্ক করে আসছি। সীমাতকে নামিয়ে দিল রেহান। ওর বিশাল হাতটা পেয়ে লুফে নিতে ভুল হয়নি মেয়েটার। কেন যেন বহুদিন পর আপন মানুষকে ফিরে পাওয়ার লোভ সামলাতে পারছে না ও। অথচ এতগুলো বছরে এই মানুষগুলো কেন খোঁজ নিল না ওর। সীমাতের কান্না আসছে, হয়তো কেঁদেও ফেলতো, তবে রেহান কাঁদতে দিল না। সুন্দরীর চোখে পানি কেন? আর কাঁদবে না, এখন থেকে সব ভালো হবে। এই ভরসায় এতিম মেয়েটির দরকার ছিল। সে শক্ত করে রেহানের হাতটা ধরে রাখল। এতে মুচকি হাসল রেহান। বাড়ির চৌকাঠ পেরোতেই একটা 17-18 বছর বয়সী মেয়ে ছুটে এলো। নাম রুহি। রেহান ইশারায় বলল কাছে আসতে। রুহি কাছে এসে সীমাতকে জড়িয়ে ধরল। অপরিচিত মেয়েটিকে চিনতে পারল না সীমাত। মেজো মামার বড় কোনো মেয়ে ছিল কি? না। যে ছিল তার বয়স এখন 12-13 বছর হওয়ার কথা। কিন্তু ওরা তো শুনেছিল মেয়েটি বাঁচেনি। তবে এ কে? এই প্রশ্নের উত্তর খোঁজার পূর্বে ড্রয়িং রুমে আরও মানুষ উপস্থিত হলো। তবে একটি মুখ ব্যতীত আর কাউকে চিনতে পারল না ও। রোহানের মা রোকসানা এসে জাপটে ধরলেন সীমাতকে। একদম বুকের সাথে মিশিয়ে নিলেন যেন। বহুদিন পর মা গন্ধ পাচ্ছে সীমাত। ওর চোখে জল নেমে এলো। মুখ দিয়ে উচ্চারণ হলো, মামিমা। ভদ্রমহিলা আবেগ ধরে রাখতে পারলেন না। মেয়েটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তোর মনে আছে শিমু? মনে আছে আমাকে? সত্যি মনে আছে মামিমাকে? কেন থাকবে না? তোমরা ভুলে গেলে কি হবে? আমি তো ভুলিনি। অভিমান খসে পড়ছে যেন। রুকসানা কিছু বললেন না। মেয়েটির মুখ টেনে নিয়ে চুমু খেতে খেতে বললেন, মাফ করে দে মা, এতটা কষ্টে আছিস সত্যিই জানতাম না। তোর বাবা আমাদের এতটা পর করলো যে। থাক সেসব কথা, তুই রেস্ট কর। সন্ধ্যায় তোর মামা আসবে, অনেক কথা হবে। মেয়েটিকে রুমে নিয়ে আসা হলো। সীমাতের পছন্দ সম্পর্কে অবগত তিনি, তাই রান্নার তদারকি করতে গেলেন। রুহি এসে সীমাতকে সাহায্য করতে লাগলো। কোথায় কি আছে সব দেখাতে লাগলো। ফ্রেশ হওয়ার জন্য নিজের জামাও দিল। সব কেমন স্বপ্নের মতো লাগছে সীমাতের কাছে। সীমাত যেন ঘোরে ডুবে আছে। জীবন বদলে গেল তার। সত্যিই তার জীবনের সুখের বর্ষণ হলো, নাকি এর পেছনে ঘটনা আরও করুণ হবে? সীমাত জানে না, জানতে চায়ও না। শুধু চাচ্ছে সব থেমে যাক। আপন মানুষগুলো ফিরে আসুক, মায়া না করুক, অন্তত কেউ অবহেলার চোখে না দেখুক। ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল সীমাত। তাকে ডাকতে এসে ফিরে গেল রুহি। ডাইনিংয়ে বসে ফল কাটতে লাগলো। এটা তার অভ্যাস। রকমারি ফল কাটতে পছন্দ করে সে। দিনের মোট আহারের বেশিরভাগ অংশতেই থাকে ফল। রুহি, ইয়াসকে ডেকে আনো। যাচ্ছি মা। রুহি হাত ধুয়ে চলে গেল। ভাইয়ের ঘরে এসে দেখলো হ্যান্ডসাম ভাই শাওয়ার রোব পরে বসে আছে। মিটিমিটি হাসলো রুহি। কে?
ব্রো, এইভাবে কোনো মেয়ে তোমায় দেখলে পাগল হয়ে যাবে। দুষ্টু মেয়ে। আসলেই ট্রাস্ট হয় না। জাস্ট আমার ফ্রেন্ডদের একটা সুযোগ দিয়ে দেখো। বুঝেছি, এসব ছাড়। এখন বল, কি বলতে এলি? মা ডাকছে, লাঞ্চ করবে না? না, কাজ আছে, বের হব। মা রাগ করবে, না খেয়ে যেতে নেই। ইয়াজ উঠে গিয়ে ড্রেস পরে নিল। রুহি তখনও বসে। যা, আসছে। রুহি এবার গেল সীমাতের ঘরে, তাকে ডেকে দিয়ে গেল রোহানের ঘরে। ডাকাডাকির কাজটা সে খুব ভালো পারে। ডাইনিংয়ে বসে অস্বস্তিতে নুয়ে পড়ল সীমাত। গ্রাম্য জীবনে অভ্যস্ত সে, শহরে কালচার তার জানা নেই। এত বড় বাড়িতে আগে কখনো থাকা হয়নি, তাই ভেতরে ভেতরে ভয় যেন একটু বেশি। তবে স্বস্তি নিয়ে এলো রোকসানা। তিনি মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিলেন। ইয়াজ নেমে আসতেই সকলের নজর পড়ল ওর দিকে। মেয়েটার পার্সোনালিটি মুগ্ধ করার মতো। সীমা চুপচাপ খাচ্ছে। এত সব পছন্দের খাবারের প্রতি যতটা লোভ জাগছে, ততটা খেতে পারছে না। মনে হয় রুচি নেই। টেবিলের আয়োজন ইয়াজকে মুগ্ধ করতে পারল না। সে গরুর মাংস খায় না, চিংড়ি মাছ ছুঁয়েও দেখে না। এসব বাদেও যেসব রান্না হয়েছে তার কিছুই ওর পছন্দের নয়। তবে ডাইনিংয়ে এসে পড়েছে বিধায় খেতে বসলো। দেখা গেল ফল ছাড়া আর কিছুই মুখে দিল না। সীমাতের বরাবর বসায় নজরটা লাগলো। সে দেখলো ছেলেটার মুখে হাসি নেই। এই মানুষটা কি হাসে না কখনো? পরন্তু বিকেল। এই অঞ্চলটার ঘন বসতি নেই। বিশাল বাড়ি রেহানদের। অবশ্য বাড়িটা তাদের একার নয়, বাড়ির অর্ধেক দাবিদার ইয়াজের ফ্যামিলি। দুই পরিবার বহু বছরের ধরে বিজনেস পার্টনার। সম্পর্ক ভালো বিধায় একসঙ্গে বসতি গড়ে তোলা। এ যেন একটাই বাড়ি। রুহি, রেহান আর সীমাত তিনজন বের হয়েছে বাড়িটা ভ্রমণ করতে। বাসাটার আনাচে কানাচে বিলাসিতার ছোঁয়া। দেখলেই মনে হয় আহা। সীমাত, মনে আছে ছোট্ট সময় তুমি আমাকে খুব পছন্দ করতে? আমার কোল থেকেই যেতেই চাইতে না? সীমাতের আসলে মনে নেই, অনেক বছর আগের কথা। তবে রেহান ভাইকে মনে আছে তার, যার পিছু পিছু পুরো গ্রাম ঘুরত সে। সত্যি? তো মিথ্যে বলবো? রুহি দমে গেল। রেহান পুনরায় বলল, সীমাতকে আমি সুন্দর বলে ডাকতাম, আর ও খিলখিল করে হাসতো। এই মুহূর্তে মেয়েটির লজ্জা লাগলো। সে একটু লাজুক হয়ে পড়ল। রুহি বলল, কোন ক্লাসে পড়ো সীমা? কলেজে ভর্তি হয়েছি, তবে পড়া হয়নি। তাহলে তো তুমি আমার একবার ছোট হবে। ওকে আমার কলেজে ভর্তি করালে কেমন হয় রেহান ভাইয়া? সেটাই ভেবেছি, তোমার সাথে থাকলে চিন্তামুক্ত হব। তাহলে বড় পাপার সাথে কথা বলো, আর আমার কলেজেই অ্যাডমিট করাবে। আচ্ছা। এত উচ্ছ্বাস আনন্দ সীমাতের কেমন ঘোরের মতো লাগছে। সে কিছুতেই মিলাতে পারছে না। সন্ধ্যায় বাড়ি ফিরলেন মেজো মামা আনিসুর রহমান। তিনি সীমাতকে দেখে আবেগঘন হয়ে পড়লেন, তবে সেটা কাউকে বুঝতে দিলেন না। সময়ের স্রোতে সীমাতও অতটা সহজ হতে পারল না। শুধু তাকিয়ে রইল মামার দিকে। এই মামার পিঠে চড়ে মেলায় ঘুরেছে সে। পিঠের উপর কত ঘুমিয়েছে, এসব মনে হলেই ভেতরটা কেমন করে ওঠে। তখন প্রায় অনেক রাত। রোকসানা ঘুমিয়ে পড়েছেন কিনা জানা নেই। সেটা জানার জন্য আনিসুর বললেন, ঘুমিয়ে পড়লে? না, কিছু বলবে? রোকসানা এপাশ ঘুরলেন, তারপর স্বামীর মুখের দিকে চাইলেন। চিন্তিত তুমি? না, তবে একটা বিষয় ভাবছি। কি? সীমাত জীবনে অনেক কষ্ট করেছে। যদি আগে জানতাম তাহলে আগেই নিয়ে আসতাম। সেটা নিয়ে কম তো দুঃখ করলে না। ওসব অতীত। মেয়েটা এখন ভালো থাকবে। সেটা তো থাকবেই, তবে আমি অন্য কথা ভাবছি। কি? মেয়েটা পরের ঘরে কেমন থাকবে সেটা তো জানি না, তার থেকে ভালো নিজের কাছেই রেখে দেওয়া। রোকসানা বুঝতে পারলেন সীমাত সুন্দরী, ভদ্র। তার থেকে বড় কথা ওনাদের নিজেদের মেয়ে। ছেলের বউ হিসেবে ভালো বই খারাপ হবে না। রেহান ছোট থেকে ভীষণ স্নেহ করত সীমাতকে। সেই হিসেবে সম্পর্কটাও খারাপ হবে না, সুন্দর একটা ভবিষ্যৎ হবে। সেই কথা চিন্তা করে রুকসানা হাসলেন। স্ত্রীর সম্মতি পেয়ে আনিসুর যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রেহান উবু হয়ে শুয়ে বই পড়ছিল। অমন সময় ঘরে প্রবেশ করল রুহি।
তাকে দেখে হুড়মুড়িয়ে উঠল রোহান। রুহি ঠোঁট টিপে হাসল। তোমায় বলছি না এইভাবে যখন তখন রুমে আসবে না। আসলে কি হয়? অনেক কিছু। সেই অনেক কিছুটাই তো জানতে চাচ্ছি। জানা লাগবে না। তাহলে তো আমি আসবই। বড় বেশি কথা বলো তুমি। জানি। রেহানের গলা জড়িয়ে ধরল রুহি। রেহান চেঁচিয়ে উঠল। আরে কি করছো? কি করলাম? দরজা খোলা না, কেউ দেখলে? দেখলে দেখবে। রুহির কেমন গা ছাড়া ভাব। রেহান নিজেও লোভ সামলাতে পারছে না। মেয়েটার সাথে দীর্ঘদিনের প্রণয় ওর। হয়তো রুহির জীবনের প্রথম পুরুষ রেহানই। কি দেখছি। কি দেখ? তোমায়। অন্য মেয়েদের মতো লাজুক নয় রুহি। ও আরেকটু কাছে আসলো। আরে কি করছো? কাছে আসছি। না না, দূরে থাকো। হুম। পাগলি, কেউ এসে পড়বে। আসুক না, আমি আমার পছন্দের মানুষের কাছে আসবো না? সে আসবে, তবে সময় আর সুযোগটা মাথায় রাখবে না। রুহি উত্তর দিল না, বরং রেহানের গলায় মুখ ডুবিয়ে রইল। মেয়েটির তপ্ত নিঃশ্বাস গলায় ছেয়ে যাচ্ছে। রেহান চোখ বন্ধ করে নিল। এই মেয়েটি কেন বোঝে না? সে যখন কাছে আসে তখন রেহান নিজেকে ধরে রাখতে পারে না। ভুল করার ইচ্ছা জাগে। প্রায় 4টা মাস পেরিয়ে গেল। সীমাত এখন সকলের সাথে মিশে গিয়েছে। তাকে রুহির কলেজে ভর্তি করানো হলো। রুহির সাথে ওর বন্ধুর মতো সম্পর্ক। এখন সবটা ভালো যাচ্ছে। সেদিন ইয়াজের ফিরতে ফিরতে সন্ধ্যা হলো। দুহাতে বিজনেস সামলায় সে। পারফেক্ট শব্দটি ওর সাথে বড় ভালো যায়। রুহি শরবত এনে দিল। চেনে দিয়েছিস? হুম। নিল ইয়াজ। রুহি বলল সরি। শরবত তুলে নিল ইয়াজ। রুহি হলো বাড়ির সবচেয়ে আদরের। মেয়েটির সবার খোঁজ খবর রাখে, যেন এই সংসারের গিন্নি সে। ইয়াজ খানিক রেস্ট করে শাওয়ার নিয়ে নিল। রাতের খাবারটা সকলে একসাথেই করা হয়। ডাইনিংয়ে উপস্থিত রেহান, ইয়াজ, রুহি, সীমাত, ইয়াজের বাবা ইলিয়াস মাহমুদ। হেসেল সামলাচ্ছেন বাড়ির 2 গৃহিণী। একটু লেট করে এলেন আনিসুর। সে এসে দুঃখ প্রকাশ করলেন। ইলিয়াস হেসে বললেন, আরে বস তো লেট হয়েছে, তাই কি হয়েছে? খাবার পরিবেশন করে দিলেন 2 গৃহিণী। সীমাত নিচু হয়ে খাচ্ছে। এদিকে রুহি আর রোহানের মাঝে খুনসুটি চলছে। যদিও সকলের আড়ালে অনেকটা সময় বসে রইলেন আনিসুর। তারপর ভাবলেন কথাটা এখনই বলা দরকার। রেহানের সাথে সীমাতের সম্পর্কটা ভালোই এগিয়েছে। দুজন দুজনকে মানতে অসুবিধা থাকার কথা না। সকলকে একটা কথা বলতে চাচ্ছিলাম। সবার মনোযোগ ভদ্রলোকের দিকে গেল। সীমাত ভাতের লোকমা মুখে দিয়েছে সবে। আনিসুর ভাগ্নির মাথায় হাত বুলিয়ে দিলেন। বাড়ির 2 গৃহিণীও উপস্থিত ছিলেন। আনিসুর সাহেব বুক ফুলিয়ে বললেন, আমি চাচ্ছি সীমাতকে নিজের কাছেই রাখতে। এটা নিশ্চয়ই ভালো কথা। রেহান বলল, হ্যাঁ, ওকে আর কোথাও পাঠাচ্ছি না। কি সুন্দরী, অন্য কোথাও যাবে না তো? আনিসুর মনে মনে খুশি হলেন। এটাই মোক্ষম সুযোগ। সীমাত কিছু বুঝতে পারছে না। ইয়াজ স্বল্পভাষী, তবে বুদ্ধিমান। সে বুঝতে পারছে আনিসুরের কথা এখানেই শেষ নয়। আর তেমনটাই হলো। রোহানের সাথে সীমাতের বিয়ে দিতে চাচ্ছি। এখন না, তবে বাগদানটা করে রাখবো। সীমাতের এসএসসি শেষ হলে বিয়েটা হবে। প্রস্তাবটা সকলের পছন্দ হলো। তবে 2টি মানুষ থমকে গেল। রুহি আর রেহান দুজনেরই হৃদয়ের তাণ্ডব শুরু হলো। এদিকে সীমাত অনুভূতিহীন। সে বুঝতে পারছে না এমত অবস্থায় কেমন আচরণ করতে হবে। ঘরে ফিরে একচোট কান্নাকাটি করল রুহি। তার স্বপ্ন, তার ভালোবাসা হারিয়ে যাচ্ছে। অথচ সে নিরুপায়। পরিস্থিতি ভয়াবহ। রেহান কখনোই রুহির ঘরে আসে না। আজ এসেছে। মেয়েটির কান্না ভেজা চোখ তাকে দুঃখ দিচ্ছে। এই মেয়ে, কান্নাকাটি করো না প্লিজ, আমি কথা বলবো। তুমি এতটা ভেঙে যাচ্ছ। কিচ্ছু ঠিক খবর নয় রেহান, তুমি চলে যাও। আমরা একে অপরের ভাগ্যে নেই। আরে পাগল, প্লিজ। রেহান আর কিছু বলল না, নত হয়ে বেরিয়ে পড়ল। ওর 2 চোখ নেমে এলো যন্ত্রণা। বাবা মায়ের উচিত ছিল বিষয়টা আগে জানানো। এভাবে সকলের সামনে আগে বলা ঠিক হয়নি।
একটা বিরল শ্বাস বেরিয়ে এলো হৃদয় থেকে। রোহানের কালো মেঘে ডুবে থাকা মুখটি নজরে এসেছে ইয়াজের। সে বুদ্ধিমান, চট করে এই বিষয়টা ধরে ফেলেছে। বোনের ঘরে এসে উপস্থিত হলো। মেয়েটি কান্নাকাটি করছে, তবে আগেই কিছু বলল না। ও দেখতে চাচ্ছে জল কোন দিকে গড়ায়। কয়েক মাস পেরিয়ে গেলেও সীমাতের সাথে খুব একটা কথা হয়নি ইয়াজের। বলা বাহুল্য, কথাই হয়নি। সীমাত শান্ত দৃষ্টি ফেলে সামনে তাকিয়ে। ইয়াজ ওর পাশে বসলো, এতে মনোযোগ সরে এলো। পাশে ঘুরে পুরুষটিকে দেখে কিছুটা অপ্রস্তুত বোধ করলো। কফি খাবে? না, কিছু বলার পূর্বেই কফি এগিয়ে দিল ইয়াজ। বিষয়টা সীমাতকে প্রভাবিত করলো, তবে লজ্জায় কিছু বলল না। আচ্ছা সীমত, রেহানকে তোমার কেমন লাগে? এ প্রশ্নটা সে নিজেকেও করেছে। ভালো মন্দ কোনো উত্তর মিলেনি, তাই সে জবাবে ব্যর্থ হলো। হাজব্যান্ড হিসেবে ওকে পছন্দ করো? মাথাটা নুইয়ে ফেলল সীমাত। ওর জড়তা লক্ষ্য করে ইয়াজ কথা বাড়ালো না, তবে মেয়েটিকে ভালো মতন দেখে নিল। ঘরে একচোট তাণ্ডব লেগেছে। আনিসুর ছেলের ওপর চেঁচালেন। এটা কেমন কথা? তিনি সকলের সামনে বিয়ের কথাটা তুলেছেন, আর ছেলে কিনা অবজ্ঞা করছে। অথচ রেহান বুঝাতে পারছে না সীমাতকে বোনের নজরে দেখে সে। আনিসুর রেগে মেগে বের হতে যাচ্ছিলেন, অমন সময় ঘরে উপস্থিত হলো ইয়াজ। পুরুষটিকে দেখে খানিকটা ভীত হলেন আনিসুর। কথাটা শুনে ফেলল কি? আরে ইয়াজ যে। আঙ্কেল, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আচ্ছা বসো আগে। সাধারণত বিজনেস নিয়ে ইয়াজের সাথে আলাপ হয় আনিসুরের, তাই তিনি সেসবই ভেবে নিলেন। রেহান চলে গেল। ইয়াজ সে পথ থেকে নজর সরিয়ে বলল, রেহান সম্ভবত বিয়েটা করতে চাচ্ছে না। প্রশ্নটা শুনে আনিসুরের মুখটা শুকিয়ে এলো। ছেলে মানুষ, হয়তো লজ্জা পাচ্ছে। বিষয়টা তেমন না। এবার আনিসুরের মুখটা কালো হতে শুরু করলো। তিনি একটু কঠিন সুরেই বললেন, ও বললেই তো হবে না। আমি সবার সামনে বলেছি। তাছাড়া সীমাতের মা, মানে আমার বোন, আমার জন্য অনেক করেছে। সেই প্রতিদান দিতে ভুল করব না আমি। ওকে বিয়ে করতেই হবে। ভদ্রলোকের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল ইয়াজ। তারপর অনেকটা সময় কথা হলো। সে যখন বের হলো তখন রেহানের সাথে দেখা। চোখ মুখ লাল হয়ে গেছে। ব্রো, একটা কথা বলতে চাই। ইয়াজ বুঝতে পারলো ছেলেটার এই অবস্থার মানসিক সাপোর্ট প্রয়োজন। সেজন্যই বের হলো ওরা। রুহির ঘরের কাছে এসে থমকে গেল সীমাত। মেয়েটি কাঁদছে কেন? সে কি বলবে বুঝতে পারছে না। রুহি, তুমি কাঁদছো কেন? রুহি চট করেই চোখ মুছে নিল, হাসি রাঙিয়ে বলল, কাছে না তো। আমি স্পষ্ট দেখলাম। আচ্ছা বাদ দাও, বলো তোমার খবর। বিয়ের কন্যার মুখে হাসি নেই কেন? সীমাত উত্তর দিতে পারল না। সে আসলে আনন্দ খুঁজে পাচ্ছে না। রেহান স্বামী হিসেবে নিশ্চয়ই দারুণ হবে, তবে ওর মন কেন মানছে না? কি হলো? তুমি কি চিন্তা করছো? এই সীমাত, তোমার বিয়েতে আমি কিন্তু খুব নাচবো। সীমাত হাসার চেষ্টা করলো। হুট করে রুহি ওকে জড়িয়ে ধরল। সীমাত শান্তি খুঁজে পাচ্ছে না, বুঝতে পারছে না কি করা উচিত। এদিকে দু চোখে বর্ষণ নেমেছে রুহির। নিজের জীবনের এই অন্ধকার কেমন করে সইবে সে? ধুমধাম আয়োজনে বিয়ে হয়ে গেল সীমাতে। শুরুতে কথা হয়েছিল বাগদান হবে, তবে আনিসুর বিষয়টা পরিবর্তন করে বিয়ের অনুষ্ঠান শেষ করলেন। সীমাত বসে আছে। এই রুমটায় কখনো আসা হয়নি তার। বুকের ভেতর কেমন ধিম ধিম করছে। স্বামী নামক মানুষটি কেমন হবে সে জানে না। তার ভয় হচ্ছে, প্রচণ্ড ভয়। খানিক বাদে দরজা খুলে গেল। সীমাত শাড়ি খামচে চোখ বন্ধ করলো। পুরুষটি বোধহয় নিকটে আসছে। সীমাত চোখ খুলছে না। তার ভেতরে আন্দোলন নেমেছে। হাতটা বাড়াও। মেয়েটি হাত বাড়ালো না। পুরুষটি পুনরায় বলল, হাত বাড়াও। এবার সীমাত পড়ল বিপাকে। কোন হাত বাড়াবে, ডান নাকি বাম? পুরুষটি বোধহয় ধৈর্য ধরতে পারল না, তাই নিচ থেকেই তার হাত টেনে নিল। পরিয়ে দিল হিরে খচিত একটা ব্রেসলেট। সীমাতের সর্বাঙ্গে কেমন হিম ধরেছে। সে কথা বলতে পারছে না। সম্ভবত একটু ঢিলে হয়েছে, আসলে মাপটা বুঝতে পারিনি। সীমাত এবারও চুপ। তার অন্তরের ঝড় থামছে না।
অথচ তিন কবুল বলে মানুষটিকে স্বামী রূপে গ্রহণ করেছে সে। ইয়াজ কথা বলল না, ফ্রেশ হতে গেল। সীমাত এবার মুখ তুলে চাইল। পুরুষটিকে পেছন থেকে দেখেই তার শরীর কেমন কাঁপছে, চোখে নেমে এলো ব্যথা। মানুষটি তাকে নিশ্চয় দয়া করেছে। চোখে মুখে পানি দিল ইয়াজ। আনিসুর সাহেবকে মানাতে গিয়ে বেশ বড় ত্যাগ করতে হলো তাকে। বোনের ভালোবাসা রক্ষা করতে গিয়ে নিজেকে উৎসর্গ করতে হলো। যদিও শুরুর দিকে আনিসুর সাহেব রাজি ছিলেন না, ভাগ্নির প্রতি স্নেহ যেন তার একটু বেশি। ওনার মতে রেহানের থেকে 6 বছরের ছোট সীমাত, আর রেহানের থেকে ইয়াজ আরও 5 বছরের বড়। সেই হিসেবে ইয়াজ আর সীমাতের সম্পর্কটা অসম্ভব না। 11 বছরের বড় পুরুষের সাথে সীমাতকে বিয়ে দিতে চাননি আনিসুর। এর জন্য ইয়াজকে কম কাঠখড় পোড়াতে হলো না। ভদ্রলোক ভাগ্নিকে নজরছাড়া করবেন না, অন্য কারো সাথে বিয়েও দিবেন না। ইয়াজ চোখে মুখে পানি দিল। বিয়ের জন্য সেও প্রস্তুত ছিল না। ফ্রেশ হয়ে এসে দেখল সীমাত একইভাবে বসে আছে। ইয়াজ একটু ধীর স্বরে বলল, ভারী জামা কাপড় বদলে আছো। সীমাত কোনো কথা ছাড়াই উঠে গেল। ইয়াজ পরিপাটি হয়ে উঠতেই দেখল সীমাত বাথরুমের কাছে দাঁড়িয়ে। মেয়েটি ভয় পাচ্ছে। ওখানে দাঁড়িয়ে কেন? সীমাতের মাথা নত। সে পা দ্বারা মেঝেতে স্লাইড করছে। কিছু খাবে? দুদিকে মাথা নাড়ল সীমাত। সে খাবে না। ইয়াজ এগিয়ে এলো, এক নজরে মেয়েটিকে দেখে নিল। স্ত্রী হিসাবে সীমাত নিশ্চয়ই সুন্দরী, তবে ওর সময়ের প্রয়োজন। সীমাতেরও তাই। বারান্দায় আসো। ইয়াজ এগিয়ে গেলেও সীমাত চলতে পারছে না, ওর দম বন্ধ হয়ে আসছে। এই মানুষটার সাথে সীমাত কখনো ভালো মন্দ দুটো কথা বলেনি। আকাশে বিশাল চাঁদ, আজ নিশ্চয়ই পূর্ণিমা। সীমাত পাশে এসে দাঁড়িয়েছে। ওর উপস্থিতি বুঝেও কথা বলেনি ইয়াজ। মেয়েটির মনে সংশয়, ইয়াজ তাকে কি প্রত্যাখ্যানের কথা বলবে? এমনটা হলেও সে অবাক হবে না। হাজারটা ভয় সংকোচের দেয়াল ভেঙে দিয়ে ইয়াজ বলল, ভালোবাসা একদিনে হয় না, এমন কোথাও নেই ভালোবেসে বিয়ে করতে হবে। বিয়ের পরও ভালোবাসা হতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজ করে অনেকে সুখী হয়েছে। আমি তোমায় মন থেকে মেনে নিয়েছি, তাই আনইজি ফিল করো না। তুমি আমার স্ত্রী সীমাত। মেয়েটি সমস্ত শরীর জুড়ে যেন সুখ বয়ে গেল। হাত কাঁপতে শুরু করেছে। ইয়াজ পুনরায় বলল, হয়তো সময় লাগবে, তবে সম্পর্কটা আগাবে, দ্বিধা ছাড়াই আগাবে। সীমাত এবারও কথা বলতে পারল না। ইয়াজ নিজ থেকেই বলল, হাতটা দাও। সীমাত এবার হাত বাড়ালো। ইয়াজ তা দু হাতে তুলে নিয়ে সময় নিয়ে ঠোঁট ছোঁয়ালো। এই অনুভূতি, এই ভালো লাগা সীমাতের জন্য নতুন, খুবই নতুন। সুখে ওর কান্না আসতে চাইছে। সত্যিই কি মানুষটা তাকে ভালোবাসবে? সকালের মিষ্টি রোদ চোখে মুখে লাগতেই ঘুম ছুটে গেল সীমাদের। অনেকগুলো দিন পর ভালো ঘুম হয়েছে তার। সে চোখ খুলে দেখল অন্য একটা রুম। সে ভীত হয়ে উঠে পড়ল। এক মুহূর্তের জন্য ভয় পেয়েছিল সে। তারপর মনে হলো ইয়াজের সাথে বিয়ে হয়েছে তার। মানুষটি তাকে এই বেডে শোয়ার অধিকারও দিয়েছে। সবটা মনে করে একটুখানি হাসল সে। হয়তো ওদের সম্পর্কটা সত্যিই আগাবে। ইয়াজ পাশে নেই, অর্থাৎ জিম করতে বের হয়েছে। শরীর চর্চায় ভীষণ মনোযোগ তার। ও বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে পুরো বাসাটায় দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। একটু চারপাশে নজর বোলাতেই ইয়াজকে দেখা গেল। ছেলেটা পুশ আপ করছে, উন্মুক্ত পিঠ, বাহুগুলো দেখা যাচ্ছে। সীমাতের ভেতরে অনুভূতি এসে গেল। সে নজর সরিয়ে নিল। পুনরায় ভাবল মানুষটা তার স্বামী, তাই আবার চাইল। দেখতে লাগলো মন ভরে। মাত্র কিছু ঘন্টা। এই কিছু ঘন্টায় ওর হৃদয়ে ভালোবাসা জাগতে শুরু করলো। অথচ দুদিন পূর্বেও এমন কোনো অনুভূতি ছিল না। দরজা খুলতেই চমকে তাকালো সীমাত। ইয়াজ তোয়ালে দিয়ে ঘাম মুছে নিচ্ছে। সরি, তুমি না ডেকে বেরিয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলে? না, ঠিক আছি। আচ্ছা, আমি শহরে যাচ্ছি, এরপর তুমি শাওয়ার করে নিও। সীমাত মাথা নাড়ায়। যদিও তাদের মাঝে এমন কোনো সম্পর্ক হয়নি যাতে করে শাওয়ার ফরজ হয়, তবে শাওয়ার নেওয়াটা জরুরি। ইয়াজ গোসল করলে সীমাত গোসলে গেল। মেয়েটি শুনেছিল ইয়াজ নাকি কারোর সাথে কোনো কিছুই শেয়ার করে না। এটা তার অপছন্দ।
অথচ ভাগ্য দেখো, মানুষটা আজ নিজ থেকে সমস্তটা শেয়ার করে চলেছে। এক পর্যায়ে বেনারসির দিকে চোখ যায় ওর। শাড়িটির রং লাল নয়, এটি নীল রঙের শাড়ি। ইয়াজের পছন্দ নাকি নীল। সীমাত একটু ভেবে দেখল, ইয়াজ আর সে বিপরীত, অথচ মানুষটা কেমন মানিয়ে নিয়েছে। এই ভেবে একটু মন খারাপ হলো। ও ভাবল ইয়াজের পছন্দ মতো করে নিজেকে গড়ে তুলবে। মাত্র কিছুদিন সময়েই সীমাত নিজেকে ইয়াজের মতো করে গড়ে তোলার জন্য মরিয়া হয়ে উঠল। এ জীবনে প্রেম শব্দটি কখনো আগে আসেনি, তাই সীমাত চায় নিজের সবটুকু ইয়াজের নামে উৎসর্গ করে দিতে। ইয়াজের সিদ্ধান্তটা প্রথম দিকে কেউ মেনে নিতে চায়নি, তবে একরোখা স্বভাবের জন্য নিষেধটাও বহাল রয়নি। ইয়াজ আপন মনে নাস্তা করছে, সীমাত নত হয়ে দাঁড়িয়ে আছে। ইয়াজের মা রাজিয়া বললেন,